হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলে ভালো আছো। এমপি সেট এই রবিবার হয়েছিল, তার বিস্তারিত আমি উত্তরগুলো আলোচনা করব। তোমরা যারা আগামী সেট পরীক্ষা দিবে বা যারা নেট পরীক্ষা দিচ্ছ বা যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, তাহলে দেখো ইতিহাসের এই প্রশ্নগুলো দেখে নিতে পারো। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, যেগুলি বিভিন্ন স্টেটে আসে, কারণ এগুলি তো বিভিন্ন জায়গার পরীক্ষা সিলেক্টিভ প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো প্রাসঙ্গিক থাকে, তাহলে দেখতে পারো উত্তরগুলো। একটু ধৈর্য সহকারে দেখো উত্তরের বিস্তারিত ব্যাখ্যা। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি, হুইচ চালুক্য রুলার অ্যাজুম দ্য টাইটেল অফ রণ বিক্রম। তাহলে কোন চালুক্য শাসক রণবিক্রম উপাধি ধারণ করে? তাহলে এটা হবে পুলকেশী প্রথম। তাহলে পুলকেশী প্রথম, যার উপাধি ছিল সত্যাশ্রয়। তাহলে আরেকটা উপাধি মনে রাখতে পারো, সত্যাশ্রয়। আরেকটা তোমরা দেখলে যেটা রণ বিক্রম। আরেকটা ছিল শ্রী পৃথিবী বল্লভ। তাহলে রণ বিক্রম, সত্যাশ্রয়, শ্রী পৃথিবী বল্লভ, এই তিনটে উপাধি ছিল এই পুলকেশী প্রথম। আর এই বাদামি চালুক্য বংশের যাকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে দেখো একটু অপশানগুলো দেখে নিই। এই কীর্তিবর্মন প্রথম, যার উপাধি ছিল সত্যাশ্রয়, তাহলে এনারও ছিল সত্যাশ্রয়, পৃথিবী বল্লভ। তাহলে দেখো একই টাইটেল অনেকটা। আর এই মঙ্গলেশ উপাধি কী ছিল? পরম ভাগবত। তাহলে এটা মনে রাখতে, পরম ভাগবত। আরেকটা ছিল শ্রী পৃথিবী বল্লভ। আর এটার উত্তর তো হয়ে যাচ্ছে পুলকেশী প্রথম, যেটা রণবিক্রম উপাধি কে নেয়। 52, হুইচ রুলার বিল্ড দ্য এনসিয়েন্ট টেম্পল অফ হৈসলেশ্বর। তাহলে হৈসলেশ্বর মন্দির কোন শাসক নির্মাণ করে? তাহলে এটা হবে বিষ্ণুবর্ধন। তাহলে 52টা বিষ্ণুবর্ধন, যেটা কর্ণাটকে আছে এই হৈসলেশ্বর মন্দির। আর এটা হলো শিবকে উৎসর্গকৃত। 53 প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং বর্মন রুলার্স অফ কামরূপ মেড প্রাগজ্যোতিষ হিজ ক্যাপিটাল। তাহলে কামরূপের বর্মন শাসকদের মধ্যে কে কামরূপ এই প্রাগজ্যোতিষকে নিজের রাজধানী বানায়? তাহলে প্রাগজ্যোতিষকে নিজের রাজধানী কোন শাসক বানায়? তাহলে এটা হয়ে যাবে 53 পুষ্যবর্মন। 54, হুইচ পাল ডাইনেস্টি রুলার হ্যাজ বিন কল্ড উত্তরাপদ স্বামী বাই গুজরাটি পোয়েট সোড্ডল। তাহলে গুজরাটি কবি এই সোড্ডল উত্তরাপদ স্বামী কোন পাল শাসককে বলে? তাহলে কোন পাল শাসককে হবে? ধর্মপাল। তাহলে দেখো এটা কোন কাব্যে বলে? উদয় সুন্দরী কথা কাব্য। এটাও তোমরা মনে রাখবে, উদয় সুন্দরী কথা কাব্য তিনি এটা বলেন। আর এই ধর্মপাল যিনি কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে? বিক্রমশিলা। দেখো তাহলে 55, এরপরেরটা হলো 55, এটা ধর্মপাল হয়ে যাবে 55। অ্যাকর্ডিং টু গোয়ালিয়র ইনস্ক্রিপশনস, হুইচ গুর্জর প্রতিহার রুলার হ্যাড স্টপ দ্য আরবস ফ্রম অ্যাডভান্সিং ফ্রম সিন্ধ। হ্যাঁ, তাহলে দেখো এই গোয়ালিয়র প্রশস্তি অনুসারে কোন গুর্জর প্রতিহার শাসক আরবদের এই সিন্ধের আক্রমণ থেকে বাঁচায়? মানে এই আরবদের এই সিন্ধের আগে থেকে আক্রমণ থেকে বাঁচায়। তাহলে দেখো এই গোয়ালিয়র প্রশস্তিতে উল্লেখ আছে, কে হবে এটা? নাগভট্ট 1। তাহলে হয়ে যাচ্ছে 55টা 1, নাগভট্ট 1। 56, ইন দ্য কোর্ট অফ হুইচ রুলার অফ দ্য পারমার ডাইনেস্টি ডিড পদ্মগুপ্ত দ্য অথার অফ নবসহসাঙ্ক চরিত লিফট। দেখো এই যে অথার অফ নবসহসাঙ্ক, এই নবসহসাঙ্ক চরিত কে লিখেছিল? পদ্মগুপ্ত। তাহলে তিনি কোন পারমার শাসকের দরবারে ছিল? তাহলে এই প্রশ্নটা জিজ্ঞাসা করছে। তাহলে দেখো এইটা একটু বিতর্কিত আছে, দেখো কারণ এটা আমরা ধরে নেব এই সিয়েটটা মুঞ্জ, এই মুঞ্জের রাজকবি ছিল। আবার এই সিন্ধু রাজেরও রাজকবি ছিল। তাহলে দেখো এই দুজনেরই রাজকবি ছিল। এই এই দুজন রাজকবি কে ছিল? এই পদ্মগুপ্ত। তাহলে দেখো এটা আমার মতো হতে পারে যে মুঞ্জ, কিন্তু দেখো আবার এই সিন্ধু রাজেরও ছিল। তাহলে এটা একটু ডাউটফুল কোনটা হবে। 56 ছাড়ো। নেক্সট 57, টু হুম ওয়ার অগ্রহারা ল্যান্ডস গিভেন ইন আর্লি মেডিভেল ইন্ডিয়া। তাহলে দেখো এই পূর্ব মধ্যকাল ভারতে অগ্রহার ভূমিকে কি বলা হতো? তাহলে দেখো এই অগ্রহার ভূমি কাদের দেওয়া হতো? দেখো টু দ্য গ্রুপ অফ ব্রাহ্মিনস। এটা বি হয়ে যাবে 57-এর বি। খুবই জনপ্রিয় প্রশ্ন, এটা অনেক জায়গায় আসে। 58, দ্য সিস্টেম কল্ড নানাদেশি ইন সাউথ ইন্ডিয়া ইজ রিলেটেড টু। তাহলে দেখো দক্ষিণ ভারতে
এই নানাদেশী নামক এই ব্যবস্থা কার সাথে সম্পর্কিত? তাহলে এটা হয়ে যাচ্ছে ট্রেড রুটস। তাহলে এটা হয়ে যাচ্ছে 58-এর হয়ে যাচ্ছে ট্রেড গিল্ডস, এটা ভুল বললাম, সরি। এটা হয়ে যাচ্ছে ট্রেড গিল্ডস, যেটা হচ্ছে ব্যাপারিক শ্রেণী। এটা 100%, আমি এটা ভুলে ফট করে ট্রেড দেখে সরি এটা সি বলে দিয়েছিলাম। তাহলে এটা ট্রেড গিল্ডস। তাহলে এই 58 হয়ে যাচ্ছে এ, এটা 100%, কোনো ডাউট নেই। তারপরে দেখো 59, চন্দন বাসব ওয়াজ রিলেটেড টু হুইচ সেক্ট? তাহলে এটা কোনটা হচ্ছে হুইচ সেক্ট? চন্দন বাসব, এটা হয়ে যাচ্ছে লিঙ্গায়ত। তাহলে এটা হয়ে যাচ্ছে লিঙ্গায়ত। তাহলে দেখো এই যে লিঙ্গায়ত, এটা হচ্ছে একটা শৈব ধর্ম। তাহলে এই লিঙ্গায়ত হলো একটা হলো শৈব ধর্ম, তাহলে যেটা হলো কর্ণাটকে আছে। তাহলে দেখো এটা চন্দন বাসব, তাহলে এটা কী হয়েছে? লিঙ্গায়ত। এটাও একটা জনপ্রিয় প্রশ্ন। 59-এরটা হয়ে যাচ্ছে ডি। এবার 60, হু ওয়াজ দ্য ভাইস চ্যান্সেলর অফ নালন্দা ইউনিভার্সিটি অ্যাট দ্য টাইম অফ হিউয়েন সাংস ভিজিট ইন ইন্ডিয়া? তাহলে দেখো হিউয়েন সাংয়ের ভারত আগমনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের কে ভাইস চ্যান্সেলর ছিল? তাহলে এটা হয়ে যাবে শিলভদ্র। তাহলে 60 হয়ে যাচ্ছে শিলভদ্র। তাহলে দেখো নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা দেখলে নালন্দা ইউনিভার্সিটি, তাহলে প্রথম ভ্রমণকারী, তাহলে ইনি ছিলেন প্রথম ভ্রমণকারী কে? হিউয়েন সাং, তিনি উল্লেখ করেন। যাই হোক, তাহলে এই হিউয়েন সাং এই শিলভদ্র কাছ থেকে কী করেছিল? মহাযান বৌদ্ধ ধর্ম ও শিক্ষা নিয়েছিল। এটাও মনে রাখবে, মহাযান বৌদ্ধ ধর্ম শিক্ষা নিয়েছিল হিউয়েন সাং এই শিলভদ্রের কাছ থেকে। তারপরেটা দেখো 65, 61টা পরে আছে। এই কোশ্চেনটা তারাই মানে ওনারাই জাম্বেলিং ভুল করে দিয়েছে। তা দেখো হুইচ হিস্ট্রিয়ান সেড মোহাম্মদ বিন তুগলক হ্যাড এন এলিমেন্ট অফ ম্যাডনেস? তাহলে মোহাম্মদ বিন তুগলককে পাগলের অংশের একজন হচ্ছে বিদ্যমান ছিল। তাহলে কোন ঐতিহাসিক বলেছে? তাহলে এটা হয়ে যাবে এলফিনস্টোন। 65-এর বি এলফিনস্টোন। 66, হু সাপ্রেস দ্য গ্রুপ অফ 40 40 का मंडल चालीसा? তাহলে এই চাল্লিশা 40 চক্র কে দমন করেছিল? তাহলে এটা হয়ে যাবে বলবন। যদি বলতো কে চালু করেছিল তাহলে হতো ইলতুৎমিশ। 66-এরটা হয়ে যাচ্ছে ডি। নেক্সট 67, হোয়েন ডিড বাবর অ্যাটাক চান্দেরি? খুবই সহজ প্রশ্ন, 1528-এ। তাহলে চান্দেরি যুদ্ধ কাকে হারিয়েছিল? চান্দেরি শাসক মেদিনী রায়কে। তাহলে মেদিনী রায়কে তিনি পরাজিত করে। আর 1529-এ তো খানোয়ার যুদ্ধ, আর 30-এ বাবর তো মারাই যায়। 68, তাহলে এটা হয়ে যাচ্ছে 52 1528। 68, হোয়েন ডিড আকবর অ্যাবলিশড পিলগ্রিম ট্যাক্স? আকবর তীর্থযাত্রা কর কবে সমাপ্তি করে? তাহলে এটা হয়ে যাবে 68-এর এ। খুবই জনপ্রিয় এই তীর্থযাত্রা কর। 1563-তে জিজিয়া কত সালে? 1564 সালে জিজিয়া কর বন্ধ করে। আর জিজিয়া কর পুনরায় কত সালে চালু করে? 1575 সালে। আবার কবে দ্বিতীয়বার রদ করে? 1580 সালে। মানে এই জিজিয়া কর 1564 প্রথমবার রদ করে, আবার দ্বিতীয়বার 1575-এ চালু করে, আবার পুনরায় দ্বিতীয়বার রদ করে 1580 সালে। আর তীর্থযাত্রা কর কবে বন্ধ করে? 1563 সালে। আরেকটা মনে রাখতে পারো তোমরা, 1582 সালে আকবর সম্পূর্ণ দাসপ্রথা বন্ধ করে। তাহলে সেটা ছিল 1582। চলো নেক্সট, এটা 68-এ হয়ে যাচ্ছে এ। নেক্সট 69, 61 হবে, কারণ সেই প্রশ্নগুলো জাম্পিং অর্ডারে ভুল আছে। 61, 60-র পরে আর 61 তখন ছিল না, 65 ছিল। তাহলে দেখো হোয়াট ইজ দ্য নেম অফ অটোবায়োগ্রাফি অফ তিমুর লং? দেখো তৈমুর-লংয়ের আত্মজীবনীর নাম কি? খুবই সহজ। তাহলে এটা হয়ে যাচ্ছে সি, মালফুজাতি তিমুরি। তাহলে মালফুজাতি তিমুরি হলো তৈমুর-লংয়ের আত্মজীবনীর নাম। তাহলে দেখো এটা তুর্কি ভাষায় লিখেছিল তৈমুর, আর এটা আবু তালিব ফার্সি ভাষায় অনুবাদ করেন। কে এটা ফার্সি ভাষায় অনুবাদ করেন? আবু তালিব। আর এই তৈমুর-লংয়ের কোথায় রাজধানী ছিল বলো তো? সমরকন্দ। আর এই তৈমুর-লং কবে ভারতবর্ষ আক্রমণ করে? 1398 সালে। তখন ছিল তুগলক বংশের শাসক কে? নাসিরউদ্দিন মাহমুদ। যাই হোক, তাহলে এটা হয়ে যাচ্ছে 61-এর সি। তারপরে দেখো 62, হু ট্রান্সলেটেড তুজুকি বাবরি ইন্টু পার্সিয়ান? তাহলে তুজুকি বাবরি কে ফার্সি ভাষায় অনুবাদ করে? তাহলে এটা কি হবে? আব্দুল রহিম খানি খানা। তাহলে 62-এরটা হয়ে যাচ্ছে সি। দেখো এই তুজুকি বাবর প্রথম আত্মজীবনী লিখেছিলেন, প্রথম মুঘল সম্রাট। কোন ভাষায় লিখেছিল? তুর্কি ভাষায়। আর এটা আব্দুল রহিম খানি খানান 1590 সালে ফার্সি ভাষায় অনুবাদ করে। আর এই যে তুজুকি বাবরি, তাহলে হুমায়ুনের সামনে কে অনুবাদ করে?
জোনা খান আর পাইন্দা হাসান, এই নামটা মনে রাখবে, জোনা খান আর হলো পাইন্দা হাসান। আর শাহজাহানের সময় কে? আবু তালিব তুরবিতি। শাহজাহানের সময় হলো আবু তালিব তুরবিতি। আরেকটা ইংরেজিতে শ্রেষ্ঠ এই বাবরনামা অনুবাদ, এটা অনেক পরীক্ষায় দেয়, বেবারিজ। তাহলে ইংরেজিতে সর্বশ্রেষ্ঠ অনুবাদ ছিল কার? বেবারিজের, এই তুজুকি বাবরি। চলো নেক্সট যাওয়া যাক। 63 হু রোট হুমায়ুন নামা। তাহলে হুমায়ুন নামা কে লিখে? তাহলে হুমায়ুন নামা লিখে হুমায়ুনের বোন গুলবদন বেগম। তাহলে 63 হয়ে যাচ্ছে বি। তাহলে এটা ফার্সি ভাষায় লেখা হয়। যেমন আমরা দেখলাম তুজুকি বাবরি, বাবর কী ভাষায় লিখেছিল? তুজুকি বাবরি বাবর লিখেছিল তুর্কি ভাষায়। তাহলে দেখো ওটা ছিল আত্মজীবনী, আর এটা তো জীবনী হুমায়ুন নামা, তার বোন গুলবদন বেগম ফার্সি ভাষায় লিখে। তাহলে 63 হয়ে যাচ্ছে বি। নেক্সট 64 হোয়েন মোহাম্মদ ঘুরি ডিড ফার্স্ট অ্যাটাক অন ইন্ডিয়া। তাহলে মোহাম্মদ ঘুরি প্রথম ভারত আক্রমণ কত সালে করে? 1175। কোথায় করে? মুলতান। তাহলে 1175 প্রথম মুলতানে আক্রমণ করে। তাহলে দেখো 1178 এই মোহাম্মদ ঘুরি কোথায় আক্রমণ করে? গুজরাটের রাজধানী আনহিলওয়ারা, গুজরাটের রাজধানী তিনি আক্রমণ করেন। আর সেখানে শাসক কে ছিল? ভীম। আর 1179 কোথায় আক্রমণ করে? 1179 পেশোয়ার। 1185 কোথায় করে? শিয়ালকোট। 1185 শিয়ালকোট। 1186 কোথায় করে? লাহোর। যাই হোক, তাহলে কয়েকটা মনে রাখতে পারো। 1175 আমরা কোথায় দেখলাম? মুলতানে। 1178 কোথায় দেখলাম? গুজরাটের রাজধানী আনহিলওয়ারাতে। 1179 কোথায় দেখলাম? পেশোয়ারে। 1185 কোথায় দেখলাম? শিয়ালকোটে। 1186 কোথায়? লাহোরে। দেখো এরকম বিস্তারিত আলোচনা করবো, তবেই তো তোমরা ভিডিওটা দেখে তোমরা লাভজনক হবে, তাই তো? আর যদি উত্তর বললাম তাহলে তো লাভটা কি? নেক্সট দেখো 65 হুইচ হিস্ট্রিয়ান সেট মোহাম্মদ বিন তুগলক। দেখো এটা আবার রিপিট আছে, এটা তো আগে আছে। 55, 65, 66, 67, 68, হ্যাঁ 68 পর্যন্ত তো আছে। 69, এবার দেখো 69-এর প্রশ্ন, হিন হুজ মুঘল এম্পায়ার রেন উইলিয়াম হকিন্স ভিজিট। তাহলে দেখো 69, তাহলে 69-এরটা কী হয়ে যাবে? 69-এরটা হয়ে যাবে উইলিয়াম হকিন্স কোন মুঘল শাসক এসেছিল? খুবই সহজ। তাহলে জাহাঙ্গীরের সময় আসে এই উইলিয়াম হকিন্স, কত সালে? 1608 সালে। তাহলে প্রথম ইংরেজ এই মুঘল দরবারে আগত হয়েছিল জাহাঙ্গীরের সময়কে এই উইলিয়াম হকিন্স। আর তিনি কোন জাহাজে আসে? হেক্টর জাহাজে আসে। আর জাহাঙ্গীর এনাকে কী উপাধি দেয়? ইংলিশ খান বা ফিরিঙ্গি খান, এটা অনেক পরীক্ষায় দেয়, ইংলিশ খান বা ফিরিঙ্গি খান। তাহলে উপাধি কাকে দেয়? জাহাঙ্গীর এই উইলিয়াম হকিন্সকে। দেখো আরেকটা আছে স্যার টমাস রো, কত সালে আসে জাহাঙ্গীরের দরবারে? 1615। তাহলে এটাও মনে রাখবে, স্যার টমাস রো আসে 1615। দেখো নেক্সট প্রশ্ন, বাহমনি কিং আহমেদ শাহ, যার সময়কাল ছিল 1422 থেকে 1435, শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম গুলবর্গা টু হোয়ার। তাহলে এই বাহমনি শাসক আহমেদ শাহ রাজধানী গুলবর্গা থেকে কোথায় স্থানান্তরিত করেন? তাহলে দেখো আমরা জানি এই যে এই গুলবর্গা কে রাজধানী করেছিল? যিনি বাহমনি বংশের প্রতিষ্ঠাতা কে? আলাউদ্দিন হাসান বাহমন শাহ। তিনি রাজধানী করেছিল কোথায়? এই গুলবর্গা, যাকে নাম দিয়েছিল হাসানাবাদ, যাকে হাসানাবাদ নামে পরবর্তীকালে পরিচিত। তাহলে এই গুলবর্গা থেকে রাজধানী কোথায় এসেছিল? করেছিল আহমেদ শাহ বিদরে। তাহলে কত সালে বিদরে করেছিল? 1425। এই সালটা মনে রাখবে, 1425। কোথায় করে? বিদরে করে। যাই হোক, তাহলে এই আহমেদ শাহ আবদালিকে কী বলা হয় বলো তো? সরি, আহমেদ শাহ আবদালি বলছি, আহমেদ শাহ বাহমনি শাসক, আহমেদ শাহ আবদালি তো আলাদা, যিনি ছিল আফগানিস্তানের, যিনি পানিপথের তৃতীয় যুদ্ধ করে। যাই হোক, তাহলে এই বাহমনি শাসক আহমেদ শাহ, তাহলে দেখো আহমেদ শাহকে কী বলা হয়? ওয়ালি বলা হয়। সেটাও পরীক্ষা দিয়েছিল, মেবি মনে সেটে দিয়েছিল কিছুদিন এর আগেরটা। ওয়ালি বলা হয় যাকে। আর কেন ওয়ালি বলা হয়? কারণ তিনি সুফি, একজন চিস্তি সুফি সন্ত ছিল, যার নাম হলো গেসু দরাজ। এই গেসু দরাজের সাথে তিনি ছিলেন, তাই তাকে বলা হয় আহমেদ শাহ ওয়ালি। ওয়ালি মানে হলো সন্ত, মানে সাধু। তাহলে দেখো এইটা তো হয়ে যাচ্ছে বিদর 1425 সালে। নেক্সট, হু এস্টাবলিশড দেওয়ানি মুস্তগরাজ। তাহলে কে দেওয়ানি মুস্তগরাজ এই ডিপার্টমেন্টটা প্রতিষ্ঠা করে? তাহলে এটা হয়ে যাচ্ছে আলাউদ্দিন খলজি। তাহলে দেখো যেটা ছিল রেভিনিউ ডিপার্টমেন্ট, যেখানে রেভিনিউ কালেক্ট করা হতো। আর মোহাম্মদ বিন তুগলক কোন ডিপার্টমেন্ট করে বলো তো? দেওয়ানি কোহি, দেওয়ানি কোহি, যেটা ছিল এগ্রিকালচার ডিপার্টমেন্ট।
আর ফিরোজ শাহ তুগলক তো অনেক করেছে, দেওয়ানি খয়রাত, দেওয়ানি বন্দেগান প্রচুর করে, দারুল সাফা। যাই হোক, তাহলে এটা হয়ে যাচ্ছে 71-এর বি। এবার দেখো নেক্সট 72, হুজ প্রোডাকশন ওয়ার বায়ানা অ্যান্ড সার্কেজ ফেমাস ফর ইন দ্য মেডিভেল পিরিয়ড। তাহলে দেখো মধ্যকালে বয়ানা আর সার্কেজ কোন উৎপাদনের জন্য প্রসিদ্ধ ছিল? এটাও খুব কমন প্রশ্ন, ইন্ডিগো, যেটা হলো নীল। 73 দেখো, আন্ডার দ্য বিজয়নগর রুলার্স হোয়াট ওয়াজ দ্য সিস্টেম অফ শেয়ারিং বিটুইন দ্য ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট নোন অ্যাজ। তাহলে দেখো বিজয়নগর শাসকের অধীনে এই যে ভূস্বামী আর পট্টেদার, যাদের এই জমির মালিক, এই যে তাদের মধ্যে একটা প্রণালী ছিল, সেটাকে কি বলা হতো? তাহলে এটা হয়ে যাচ্ছে ভারম। 73D। 74, আকবরে হোয়াট ওয়াজ দ্য লোয়েস্ট মনসব ডিউরিং দ্য টাইম অফ আকবর। আকবরের সময় সবচেয়ে কম মনসব কত ছিল? তাহলে 74 হয়ে যাচ্ছে, এটা হবে এ, 10। আর যদি সর্বাধিক বলা হতো তাহলে কত? 10,000। সর্বাধিক মনে রাখবে 10,000, আর সবথেকে কম হলো 10। 75, হোয়াট ওয়াজ দ্য পার্সোনাল ল্যান্ড অফ দ্য ল্যান্ডলর্ডস নোন ডিউরিং দ্য মুঘল পিরিয়ড। খুবই ভালো প্রশ্ন 75-এরটা, খুবই ভালো প্রশ্ন। মুঘলকারের জমিদারদের ব্যক্তিগত জমি কি নামে জানা যেত? তাহলে এটা হবে মিল্কিয়াত। তাহলে 75 হয়ে যাবে মিল্কিয়াত। দেখো 76, জিওভানি কারিরি এ ট্রাভেলার হু কেম টু ইন্ডিয়া অ্যাট দ্য এন্ড অফ দ্য 17th century ওয়াজ এ রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি। তাহলে 17 শতাব্দীর শেষে ভারতে আসা এই জেভেন্নি কারিরি কোন দেশের বাসিন্দা ছিল? তাহলে এটা হবে ইটালি। তাহলে তিনি ছিলেন ইটালি বাসিন্দা, মানে তিনি একজন চিকিৎসক ছিলেন ইতালির, যিনি 1690-তে আসে, 1690-তে ভারতে আসেন। তাহলে এটা হয়ে যাবে ইতালি। 77, হুইচ রুলার স্টার্টেড দ্য সার্কুলেশন অফ আনা কয়েন। দেখো এই আনা কয়েন, এই আনা মুদ্রার প্রচলন কোন শাসকের সময় শুরু হয়? এটা হবে শাহজাহান। তাহলে এই আনা, দেখো আনাটা কি? দাম আর রুপি, দুটো কয়েন আছে, একটা দাম আর একটা রুপি। তাহলে এই রুপি, এই মধ্যে একটা কয়েন এনেছিল তামার মুদ্রা, যেটা ছিল এই আনা, একটা তামার মুদ্রা চালু করেন শাহজাহান। যাই হোক, তাহলে দাম আর রুপির মধ্যে এই আনা নামক এক তামা মুদ্রা প্রচলন করেন কে? শাহজাহান। তাহলে দেখো যে 1 রুপিয়া, তাহলে এই 1 রুপিয়া ছিল এই 16 আনার সমান। এই যে আনা, এই আনার 16 আনা সমান ছিল 1 রুপিয়া, এই 16 আনা সমান ছিল। আর 80 জিতল, এই 80 জিতল ছিল 1 আনার সমান। যাই হোক, তাহলে এই আনা কয়েন, এই আনা মুদ্রা কে চালু করে? শাহজাহান। যেটা ছিল কিসের মুদ্রা? তামার মুদ্রা। 77 হয়ে যাবে বি, ভালো প্রশ্ন। নেক্সট দেখো, নেক্সট হোয়াট ওয়ার দ্য রয়্যাল হর্সম্যান ইন দ্য মারাঠা আর্মি কল্ড। তাহলে এটা কী হয়ে যাবে? 78-এরটা হয়ে যাচ্ছে বর্গির। তাহলে মারাঠা সেনাদের শাহী ঘুড়সওয়ারদের কি বলা হতো? রয়্যাল হর্সম্যানদের, তাহলে বর্গির বলা হতো। তাহলে দেখো এই বর্গির বা পাগা, আমরা কি জানি? এই বর্গির বা পাগায়, বর্গি বা পাগা ছিল সরকারি সেনাবাহিনী, মারাঠাদের স্থায়ী সেনাবাহিনী। আর এই শিলাদার কী ছিল? অস্থায়ী বা ভাড়াটা সৈন্যবাহিনী। নেক্সট 79, দেখো হুইচ প্লেস ওয়াজ ফোর্ট গুস্তাভুস এস্টাবলিশ বাই দ্য ডাচ। তাহলে দেখো এই গুস্তাভুস দুর্গ ডাচরা কোথায় করে? তাহলে 79 হয়ে যাচ্ছে চিনসুরা মানে হলো চুচুড়া। তাহলে এই চুচুড়াতে করে এই গুস্তাভুস দুর্গ ডাচরা। নেক্সট 80টা, হোয়াট ওয়াজ দ্য মেন ওয়ার্ক অফ সদ্র-উস-সুদুর। দেখো সদ্র-উস-সুদুরের মেন কাজ কি ছিল? তাহলে সদ্র-উস-সুদুরের মেন কাজ কি ছিল? এটা হয়ে যাবে রিলিজিয়াস ডিপার্টমেন্ট। তাহলে তারা ছিল একটা ধার্মিক বিভাগ। সদ্র-উস-সুদুর 80C। 81, দ্য গ্রেটেস্ট পেন্টার অফ বার্ডস অফ অ্যাট জাহাঙ্গীরস কোর্ট ওয়াজ। তাহলে জাহাঙ্গীরের দরবারে পাখির সবথেকে বড় চিত্রকার কে ছিল? তাহলে 81, খুব ভালো প্রশ্ন, 81-এর বিভিন্ন পরীক্ষায় এটা আসে। এটা হয়ে যাচ্ছে মনসুর। তাহলে দেখো এই মনসুর যিনি ছিলেন পাখি বিশেষজ্ঞ। যাই হোক, এই মনসুরকে কি টাইটেল দিয়েছিল? নাদিরুল অস্ত্র।
নাদিরুল আসর বা নাদিরুল অস্ত্র জাহাঙ্গীর যিনি উপাধি দিয়েছিল। আরেকটা উপাধি দেয় নাদিরুল জামান, কাকে দেয়? আবুল হাসানকে, যার প্রিয় শিল্পী চিত্রশিল্পী ছিলেন আবুল হাসান, যাকে দেয় নাদিরুল জামান। খুবই আসে পরীক্ষায়, নাদিরুল জামান দেয় আবুল হাসানকে, আর নাদিরুল অস্ত্র কাকে দেয়? এই মনসুরকে দেয়। যাই হোক, এই জাহাঙ্গীর রাজত্বকালকে আমরা কি বলি? চিত্রকলা স্বর্ণযুগ। জাহাঙ্গীর রাজত্বকালকে আমরা বলি চিত্রকলা, আর তিনি তো ভালো একজন চিত্রশিল্পী ছিলেন এই জাহাঙ্গীর। যাই হোক, তাহলে এই মনসুর ছিলেন পক্ষী বিশেষজ্ঞ। আর বলো তো এই চিত্রকলা অ্যালবামকে কি বলা হয়? মুক্কা। মুক্কা, যেটা পরীক্ষায় দিয়েছিল প্রিভিয়াস ডব্লিউবি সেটে। 82 দেখো, উইথ হুইচ সুফি স্যান্ড ডু ইউ অ্যাসোসিয়েট দ্য সেইং হানুজ দিল্লি দূর আস্ত। দেখো, হানুজ দিল্লি দূর আস্ত, দিল্লি এখনও দূরে আছে, কোন সুফি সাধক বলেছিল? তাহলে এটা কোন সুফি সাধক বলেছিল? তাহলে এটা হয়ে যাবে নিজামুদ্দিন আউলিয়া। বলো তো কেন বলেছিল এটা? এটা গিয়াসুদ্দিন তুগলকের সাথে তার একটা বিবাদ চলেছিল, তাই গিয়াসুদ্দিন তুগলককে ব্যঙ্গ করে বলেছিল দিল্লি এখনও দূরে আছে। 82 এর সি অনেকেই জানো। 83, হু ইজ দ্য অথার অফ রিসালি হকনুনামা। তাহলে রিসালি হকনুনামা কে লিখেছিল? তাহলে রিসালি হকনুনামা কে লিখেছিল? এটা হয়ে যাবে দারা শিকো। তাহলে এটা হয়ে যাচ্ছে দারা শিকো। 83 হয়ে যাচ্ছে সি। তাহলে এই দারা শিকো কোন ভাষায় লিখেছিল? পার্সিয়ান ভাষায়, ফার্সি ভাষা, মানে ফার্সি। রিসলাই হুকনুনামা। নেক্সট 84, দেখো চলো অনেক প্রশ্ন, 150টা, তাই একটু স্পিডে করতে হচ্ছে। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং সুফি অর্ডার্স প্রোহিবিটস মিউজিক। তাহলে দেখো, কোন সুফি সংস্থা সঙ্গীত নিষিদ্ধ করে? তাহলে সঙ্গীত কারা নিষিদ্ধ করে? সঙ্গীত নিষিদ্ধ করে হলো এই যে নাকশবন্দি। তাহলে নাকশবন্দি সঙ্গীত নিষিদ্ধ করে। আরেকটা জিনিস নিষিদ্ধ করে কোনটা? যোগা নিষিদ্ধ করে। যাই হোক, তাহলে এই নাকশবন্দি এই সম্প্রদায়ের কোন মুঘল সম্রাট অনুগামী ছিল? দুটো মনে রাখবে, বাবর আর কে? ঔরঙ্গজেব। তারা দুজন ছিল এই নকশবন্দি সম্প্রদায়ের অনুগামী। যাই হোক, আরেকটাই দেখো, চিস্তি আর সোহরাবর্দী, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কী ছিল? চিস্তিরা সহজ জীবনযাপন করত, আর সোহরাবর্দীরা বিলাসপূর্ণ জীবনযাপন করত। আর চিস্তিরা ছিল রাজনীতি থেকে দূরে থাকতো, আর সোহরাবর্দীরা প্রত্যক্ষ রাজনীতি থাকতো। তবে এই বেসিক ডিফারেন্সও দিতে পারে, চিস্তি সোহরাবর্দীর ডিফারেন্স কী। আর এই নকশবন্দি যারা সঙ্গীতকে নিষিদ্ধ করে, যোগাকে নিষিদ্ধ করে। তাহলে 84 হয়ে যাচ্ছে এ। নেক্সট 85, হু ওয়াজ দ্য ভক্তি সেন হু কনভার্সড উইথ দ্য সুফি সেন বাবা ফরিদ। তাহলে কোন ভক্তি সাধক ছিল যিনি সুফি সাধক বাবা ফরিদের সাথে আলোচনা করেছিল? কে হবে তাহলে? এটা হয়ে যাবে নানক। 85 হয়ে যাবে নানক। এই বাবা ফরিদ, বলো তো এই বাবা ফরিদের খানকা কোথায় ছিল? খানকা ছিল অযোধন, যেটা ছিল পাঞ্জাবে। আর এই বাবা ফরিদকে কি বলা হতো? গাঞ্জি সাকার বলা হতো এই বাবা ফরিদকে। যাই হোক, তাহলে এটা হয়ে যাচ্ছে নানক। তাহলে এই নানক তার সমসাময়িক ছিল। 85টা সি। নেক্সট 86, দ্য ভক্তি সেন, এটা খুবই সহজ। হু ওয়াজ নট এ ওরশিপার অফ কৃষ্ণা। তাহলে কোন ভক্তি সাধক যিনি কৃষ্ণের উপাসক ছিল না? তাহলে কে কৃষ্ণের কৃষ্ণ উপাসক ছিল না? তাহলে এটা হয়ে যাবে রামানন্দ। দেখো, মীরাবাই, আমরা জানি এই মীরাবাই যিনি একজন একটা রাজপরিবারে ছিল, যিনি সংসার ত্যাগ করে কোথায় চলে যায়? বৃন্দাবনে চলে যায়, সাধু সন্ন্যাসীদের সাথে থাকে। এই সুরদাস, তিনিও ছিল কৃষ্ণের উপাসক। বল্লভাচার্য, তিনি ছিল কৃষ্ণ উপাসক। তাহলে এই রামানন্দ যিনি ছিল রামের উপাসক, তাহলে এটা হয়েছে রামানন্দ। খুবই সহজ। 86-এর বি। নেক্সট 87, হু স্টাবলিশ দ্য মাদ্রাসা নেমড খাইরুল মজলিস ইন দিল্লি। তাহলে দেখো, খাইরুল মঞ্জিল ইন দিল্লিতে, এই দেখো খাইরুল মঞ্জিল মাদ্রাসা দিল্লিতে কে স্থাপনা করে? তাহলে 87 হয়ে যাচ্ছে এটা মাহাম আঙ্গা। 88, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার হোয়ার মার্বেল ওয়াজ প্রফুসলি ইউজড ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে কোন মুঘল স্থাপত্য আমরা প্রথম উদাহরণ দেখি যেখানে সঙ্গমরমর ব্যবহার হয়? তাহলে এটা কোনটা হবে? এটা হবে ইতিমাদুল্লাহ সমাধি, যেটা আগ্রাতে অবস্থিত, যেটা কে বানায়? নূরজাহান বানায়, যেটা জাহাঙ্গীর রাজত্বকালে সম্পন্ন হয়। তাহলে নির্মাতা হলো নূরজাহান, যেটা জাহাঙ্গীরের রাজত্বকালে বানায়।
হ্যাঁ, যেটা ছিল জাহাঙ্গীরের শ্বশুর মানে নূরজাহানের বাবা ইতিমাদ-দৌল্লা। তাহলে দেখো এটা সম্পূর্ণ ছিল মার্বেল দিয়ে তৈরি প্রথম ভবন। এই মুঘলকালে সম্পূর্ণ মার্বেল দিয়ে তৈরি, খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, এবার নেক্সট 88 হয়ে যাচ্ছে বি। নেক্সট 89, দেখো 89 ম্যাচ লিস্ট দিয়েছে মনুমেন্টস আর তার সাথে বিল্ডার্স। বাদশাহী মসজিদ লাহোরে কে করেন? এটা করেন ঔরঙ্গজেব। ইতিমাদ-দৌল্লা আমরা একটু আগেই দেখলাম, ইতিমাদ-দৌল্লার সমাধি কে করে? নূরজাহান জাহাঙ্গীর রাজত্বকালে। বুলন্দ দরওয়াজা, এই বুলন্দ দরওয়াজা গুজরাট জয়ের উপলক্ষে করে, কে করে? আকবর করে, আমরা দেখি বুলন্দ দরওয়াজা। আর আগ্রার মতি মসজিদ কে করেন? শাহজাহান করে। তাহলে দেখো এটা বাদশাহী মসজিদ কি হবে? বাদশাহী মসজিদ হয়েছে এর 4, দেখো একটা দিয়ে না দুটো লাগবে, এর 4। আবার ইতিমদ্দৌলা সমাধি কি? 2-এর 3, তাহলে দেখো এটা অনায়াসে হয়ে যাচ্ছে। সি-এর 2 বুলন্দ দরওয়াজা আকবর, আর আগ্রার মতি মসজিদ শাহজাহান। আরেকটা বলো তো লাহোরের মতি মসজিদ কে করে? লাহোরের মতি মসজিদ জাহাঙ্গীর, এটাও মনে রাখবে। আগ্রার মতি মসজিদ যেমন আমরা কি দেখলাম শাহজাহান, তাহলে লাহোরের মতি মসজিদ কে করে? জাহাঙ্গীর। আর দিল্লির মতি মসজিদ কে করে? তাহলে সেটা করে ঔরঙ্গজেব। দেখো সবই মনে রাখতে হবে, কিন্তু এই স্ট্রাকচারগুলোর যেগুলো আমরা অ্যানালাইসিস করে যদি আমরা মনে রাখি তাহলে দেখো কমন পাবেই পাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে বি। নেক্সট, ইন ফতেপুর সিক্রি এম্পায়ার আকবর বিল্ড, তাহলে ফতেপুর সিক্রিতে আকবর নির্মিত করে, কোনটা করে? তাহলে দেখো এটা পঞ্চমহল, তাহলে পঞ্চমহল করে 90, এটা হয়ে যাচ্ছে বি। তাহলে দেখো এই পঞ্চমহল এটা কোথায় থেকে অনুপ্রেরণা করে আকবর নির্মাণ করেছিল? আমরা দেখি যে যেখানে নালন্দার বৌদ্ধবিহার আছে, নালন্দার বৌদ্ধবিহার, তাহলে সেই নালন্দার বৌদ্ধবিহারগুলোর অনুপ্রেরণার উপর ভিত্তি করে আকবর নির্মাণ করছে কি? পঞ্চমহল। নেক্সট 91, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট কমার্শিয়াল ফ্যাক্টরি সেট আপ বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া? তাহলে এটা হয়ে যাবে সুরাট, খুবই জনপ্রিয়, 1613 সালে করে, ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি। আর যেটা কোথায় করে? ওয়েস্টে করে, তাহলে এই সুরাট হয়ে যাবে জাহাঙ্গীরের সময়কালে করে। আচ্ছা বলো তো সাউথে ইংরেজরা প্রথম ফ্যাক্টরি কোথায় করে? মছলিপত্তনম, এটাও মনে রাখবে, 1616-তে মছলিপত্তনমে সাউথে ফার্স্ট ফ্যাক্টরি করে। আর ইস্টে কোথায় করে? ইস্টে 1633-এ প্রথম করে, তাহলে ইস্টে 1633, সাউথে 1616। সাউথে কোথায় করে? মছলিপত্তনম। ইস্টে 1633-এ কোথায় করে? উড়িষ্যার হরিহরপুর আর বালাসোর। দেখো আমি একটু স্পিড করছি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, টাইম লেন্থিং হয়ে যাবে। তোমরা যদি স্পিড লাগে তাহলে তোমরা একটু পুশ করে করে দেখতে পারো, সমস্যা নেই। তাহলে উড়িষ্যার হরিহরপুর আর বালেশ্বরে তাহলে ইস্ট ফ্যাক্টরি ইংরেজদের প্রথম ছিল, মানে ইস্টে প্রথম ছিল। নেক্সট 92, চিনসুরা ওয়াজ দ্য ট্রেডিং সেন্টার অফ হুইচ অফ দ্য ফলোয়িং ইউরোপিয়ান কোম্পানি? খুবই সহজ, এই চিনসুরা মানে চুচুড়া কাদের ফ্যাক্টরি ছিল? তাহলে এটা কাদের ছিল? ডাচদের। 92-এর ডি। নেক্সট 93, হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসার্স ইনফ্লিক্টেড এ ক্র্যাশিং ডিফিট অন ফ্রেঞ্চ কোম্পানি ইন দ্য ব্যাটেল অফ ওয়ান্দিওয়াস? তাহলে বন্দিবাসের যুদ্ধে কোন ইংরেজ অধিকারী ফরাসি কোম্পানিকে হারায়? তাহলে দেখো কোন ইংরেজ অধিকারী হারায় 93, তাহলে কোনটা হবে? স্যার আয়ারকুট। আমরা জানি 1760-এ কী যুদ্ধ হয়? বন্দিবাসের যুদ্ধ হয়, যেই যুদ্ধে কি হয়? ফরাসিদের শক্তি একেবারে শেষ হয়ে যায়, মানে এরপর আর ফরাসিদের শক্তি থাকে না। যাই হোক, তাহলে 1760-এ বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি আয়ারকুট কাকে হারায়? ফরাসি সেনাপতি কাউন্ট লালিকে পরাজিত করে। কাকে পরাজিত করে? ফরাসি সেনাপতি কাউন্ট লালিকে। তাহলে এটা হয়েছে 93C, খুবই সহজ প্রশ্ন। 94, পাঞ্জাব বিকেম এ প্রভিন্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুইচ ইয়ার? তাহলে পাঞ্জাব ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে অন্তর্ভুক্ত করে কত সালে? তাহলে এটা কত হবে? 94 ডি, 1849। তাহলে দেখো ডালহৌসি, আমরা দেখি ডালহৌসি, তাহলে এটা 1849 সালে পাঞ্জাবকে জয় করে নেয়, তাই ডালহৌসি কি বলা হয়? আধুনিক পাঞ্জাবের জনক। যাই হোক, তাকে এই পাঞ্জাবকে জয় করার জন্য দুটো যুদ্ধ করতে হয়েছিল। একটা ছিল প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ, যেটা হয়েছিল 1845 থেকে কত 46। তারপরে হয়েছিল দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ, সেটা কততে কত হয়েছিল? 1848 থেকে 49। আর এটাই শেষ যুদ্ধ, ইঙ্গ শিখ যুদ্ধ। তাহলে এই 1849 সালে ডালহৌসি কী করে? এই পাঞ্জাবটা জয় করে নেয়। 94-এ হয়ে যাচ্ছে ডি। তারপরে দেখো 95, দ্য সেকেন্ড অ্যাংলো মাইসুর ওয়ার কেম টু অ্যান এন্ড উইথ হুইচ ট্রিটি? তাহলে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কোন সন্ধি দ্বারা শেষ হয়? তাহলে দেখো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সাল থেকে কত সাল হয়?
1780 থেকে কত 1784 সাল। তাহলে দেখো 1784 সালে কোন সন্ধি দ্বারা বন্ধ করে? ম্যাঙ্গালোরের সন্ধি। আর এই শ্রীরঙ্গপত্তনম তো থার্ড অ্যাংলো মাইসুর ওয়ার, যেটা হয়েছিল 1792 সাল। আর এই মাদ্রাস তো ফার্স্ট অ্যাংলো মহীশূর ওয়ার, যেটা হয়েছিল 1769 সাল। যাই হোক, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের ম্যাঙ্গালোর, যেটা হয়েছিল 1784 সালে। তাহলে এই সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ বন্ধ হয়। 96. Which English historian represented term the revolt of 1857 as a conflict between civilization and barbarism? তাহলে কোন ইংলিশ ঐতিহাসিক বলেছিল 1857 বিদ্রোহ ছিল সভ্যতা এবং বর্বরতার মধ্যবর্তী দ্বন্দ্ব, সভ্য এবং অসভ্যদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। তাহলে এটা কোন ঐতিহাসিক বলেছিল? তাহলে কোন ঐতিহাসিক বলেছিল এটা? এটা হবে টি.আর. হোমস। 96 এর বি। 97. Who among the following is known as father of land settlements in northern India? তাহলে দেখো এই 97-এরটা অনেকে ভুল করবে, হল্ট ম্যাকেনজি, অবশ্যই না, এটা হয়ে যাচ্ছে মার্টিন বাট। দেখো আমরা জানি 1800 দেখো মহলারি বন্দোবস্ত, যেটা 1822 সালে হল্ট ম্যাকেনজি কত নম্বর আইন দ্বারা করে? 7 নম্বর আইন দ্বারা, মানে 7 নম্বর রেগুলেশন দ্বারা চালু করে মহলারি বন্দোবস্ত, তাহলে 1822 সালে। কিন্তু পরবর্তীকালে কি হয়? লর্ড উইলিয়াম বেন্টিং 1833 সালে নবম রেগুলেশন দ্বারা এই মার্টিন বাটকে দায়িত্ব দেয় আরও সম্প্রসারিত করার জন্য। যাই হোক, এই জন্যই বলা হচ্ছে মার্টিন বাটকে এই নর্দার্ন ইন্ডিয়ার ল্যান্ড সেটেলমেন্টের ফাদার। তাহলে মনে রাখবে মার্টিন বাট। 97-এর বি। এবার 98. হুইচ গভর্নর জেনারেল বা ভাইসরয় অফ ইন্ডিয়া ইনিশিয়েটেড দ্য পলিসি অফ ফিনান্সিয়াল ডেভলিউশন ফর দ্য প্রভিন্স? তাহলে এটা কোনটা হয়ে যাবে? 98-এরটা হয়ে যাচ্ছে বি, লর্ড মেও। নেক্সট 99. আন্ডার দ্য হুইচ অ্যাক্ট ওয়াজ দ্য বাইক্যামেরাল লেজিসলেচার সেট আপ অ্যাট দ্য সেন্টার? এই যে সদনীয় যে লেজিসলেচার কে চালু করে, যেখানে আমরা দেখি একটা নিম্ন ও উচ্চকক্ষ, তাহলে এটা কোন অ্যাক্টের দ্বারা? তাহলে এটা কোন অ্যাক্ট? এটাও জনপ্রিয়, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা ভারত শাসন আইন 1919, যাকে আমরা কি বলি? মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন। তাহলে এটা হয়েছে 99-এর সি। তারপরে দেখো 100. হু অ্যামং দ্য ফলোয়িং ভাইসরয়েস মেড এফোর্টস টু দ্য পাসিং অফ লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্টস ইন ভেরিয়াস প্রভিন্সেস? তাহলে দেখো এই যে স্থানীয় স্বায়ত্ত শাসন কোন ভাইসরয় তিনি চালু করে? তাহলে এটাও খুব জনপ্রিয়, 100D। কে চালু করে? লর্ড রিপন। সবচেয়ে ভালো ভাইসরয় ছিলেন লর্ড রিপন, আর খারাপ কে ছিল? লিটন। হ্যাঁ, এবার নেক্সট 101. মুঘল এম্পায়ার ফারুকশিয়ার ফারমান প্রোভাইডেড দ্য এক্সট্রা অর্ডিনারি রিডাকশন ইন কাস্টম ডিউটি ফর দ্য ইংলিশ মার্চেন্ট অ্যাট হুইচ প্লেস? আমরা যেটা জানি ফারুকশিয়ার ফরমান, যেটা কত সালে দেওয়া হয়? 1717 সালে। তাহলে এই ফারুকশিয়ার ফরমান অনুসারে কোথায় তাদের ছাড় দেওয়া হয়েছিল? তাহলে কোথায়? বেঙ্গল, বিহার আর উড়িষ্যা। তাহলে এই তিনটে জায়গার মধ্যে দেখো এখানে অপশানে কিন্তু বেঙ্গল, বিহার, উড়িষ্যার মধ্যে শুধু বেঙ্গলেই আছে। তাহলে এটা হয়ে যাবে কোনটা? 101-এর বি, বেঙ্গল। In 1765, who established monopoly of salt manufacture and trade through a society? তাহলে এটা কোনটা হবে? 1765 এক সংস্থার মাধ্যমে কে নির্মাণ এবং ব্যাপারে, মানে কে নির্মাণ এবং ব্যবসায়ে একাধিপত্য স্থাপিত করে। তাহলে 1765 কে ছিল? রবার্ট ক্লাইভ। যদি না জানা থাকতো এটা দিয়েও করা যায়। 102-এর এ, রবার্ট ক্লাইভ। 103. How much percent did permanent settlement roughly over the total land area of British India? তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্ত কত শতাংশ ব্রিটিশ ভারতে লাগু করে, মানে চালু করে? তাহলে কত শতাংশ? 19%। দেখো এটা যদি হতো রাউতারি সেটেলমেন্ট, তাহলে কত? রাউতারি বন্দোবস্ত হতো 51, আর মহল হলে কত হতো? 30%। তাহলে 51 30 কত হচ্ছে? 61 71 81, আর 19 রয়ে গেছে, তাহলে 19 হয়ে যাচ্ছে পার্মানেন্ট। মানে 51 রাউতারি সেটেলমেন্টে ইমপ্লিমেন্ট হয়, আর 30 হয় কোথায়? মহলারিতে হয়, আর পার্মানেন্ট সেটেলমেন্ট কত হয়? 19%। তাহলে এই তিনটে ডাটাই মনে রাখবে।
103-এর এ দেখো এর মধ্যে কিন্তু দিচ্ছে কত শতাংশ 104। রাউতারি সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউস বাই থমাস মুনরো ফার্স্টলি অন হুইচ প্লেস। এই রাউতারি সেটেলমেন্ট কে চালু করে কোন স্থানে? থমাস মুনরো চালু করে, প্রশ্ন তো বলাই আছে কোন জায়গায়, তাহলে কোন জায়গায়? মাদ্রাজ। যিনি কি ছিলেন? থমাস মুনরো মাদ্রাজে গভর্নর ছিল। কত সালে চালু করে? 1820 সালে। এই রাউতারি বন্দোবস্ত যেটা সরাসরি কাদের সাথে সংযোগ করে? কৃষকের সাথে। তাহলে 104 হয়ে যাচ্ছে বি। নেক্সট 105, হু ইজ দ্য অথর অফ দ্য ওয়ান্টস অ্যান্ড মিনস অফ ইন্ডিয়া। তাহলে দ্য ওয়ান্টস অ্যান্ড দ্য মিনস অফ ইন্ডিয়া, তাহলে কে লিখে? তাহলে এটা কে হবে? 105-এরটা হয়ে যাচ্ছে ডি, দাদাভাই নরোজি। 106, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ টার্মড অ্যাজ ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। তাহলে শিক্ষা ব্যবস্থা মানে এই ইংলিশ শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা কাকে বলা হয়? তাহলে ম্যাগনা কার্টা দেখো একটা ল্যাটিন ওয়ার্ড, যেটা মানে হলো মহান অধিকার। যেমন আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ম্যাগনা কার্টা কোনটাকে বলা হচ্ছে? 1717 ফারুকশিয়ার ফরমানকে। কারণ এই ফারুকশিয়ার ফরমান তাদের একটা বিশাল সুবিধা পেয়েছিল, তাই ফারুকশিয়া ফরমানকে বলা হচ্ছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাগনা কার্টা। আর শিক্ষার ম্যাগনা কার্টা কোনটাকে বলা হচ্ছে? উডের ডেসপ্যাচ। কত সালে? 1854 সালে। এই মেকলে মিনিট কত সালে? 1835 সালে মেকলে মিনিট। হান্টার কমিশন কত সালে? 1882 সালে। এগুলো সব শিক্ষার সাথে। স্যাডলার কমিশন কত সালে? 1917 সালে, যাকে ক্যালকাটা কমিশন বলা হয়, ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন মেবি, সরি স্যাডলার কমিশন যেটা হলো 1917 সালে। মেকলে মিনিটস 1835 সালে। উডের ডেসপ্যাচ 1854 সালে। হান্টার কমিশন 1882 সালে। দেখো হান্টার কমিশন আরেকটা আছে যেটা হচ্ছে 1919 সালে, যেটা ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য। আর এই হান্টার কমিশন যেটা রিপন আমলে হয় সেটা ছিল শিক্ষার সাথে, যেটা হলো 1882 সালে। কিন্তু আমাদের প্রশ্ন কোনটা হয়ে যাচ্ছে? এই ম্যাগনা কার্টা কোনটাকে বলা হচ্ছে? উডের ডেসপ্যাচ। তাহলে 106-এর বি। 107, স্টেচি কমিশন দেখো এইটাও সেটে দিয়েছিল অন্যভাবে। স্টেচি কমিশন কত সালে? তাহলে এটা হয়েছে 1880, যেটা একটা দুর্ভিক্ষ কমিশনের সাথে জড়িত। তাহলে 107-এরটা হয়েছে সি। 108, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ পাগলপন্থী সেক্ট। পাগলপন্থী সম্প্রদায়ের কে ছিল ফাউন্ডার?